এমসিকিউ তুলেছি এবং সেই এমসিকিউগুলো দিয়ে পুরো চ্যাপ্টারের যত কনসেপ্ট আছে সব আমি ক্লিয়ার করে দেবো। তাহলে পুরো সিরিজগুলো তুমি যদি দেখে যাও তাহলে তোমার এএনএম জিএনএম পরীক্ষা যদি 2025 সামনে আসছে তাহলে তুমি ফিজিক্যাল সায়েন্সে 90%-এর ওপর অ্যান্সার করে আসবে, এটুকু গ্যারান্টি আমি তোমাকে বলতে পারি। তাহলে পুরো ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা কোশ্চেন এক এক করে বসো আর খাতা কলম নিয়ে বসবে, কারণ আমি যেগুলো লেখাবো সেগুলো তুমি নোট করবে, তোমার রিভিশন করতে সুবিধা হবে, পরে যখন দেখবে তখন ফটাফট মনে পড়বে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, পদার্থ কোন অবস্থায় কণাগুলোর মধ্যে আকর্ষণ বল সব থেকে বেশি? দেখো পদার্থ, প্রথমে আমাদের জানতে হবে যে পদার্থ কী। পদার্থ কী বলো তো? পদার্থ হচ্ছে যে আমরা তোমার চারিপাশে তুমি যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুই হচ্ছে পদার্থ, যেগুলো ছোটো ছোটো পার্টিকেল দিয়ে গঠিত। ধরো তোমার কাছে পেন আছে, সেটা একটা পদার্থ, তোমার কাছে বই আছে, সেটা একটা পদার্থ, তোমার কাছে মোবাইল আছে, সেটা একটা পদার্থ। তাহলে সব কিছুই হচ্ছে পদার্থ। এবার এই পদার্থ বিভিন্ন অবস্থায় থাকতে পারে, যেমন ধরো কঠিন অবস্থায় থাকতে পারে, যেমন তোমার হাতে পেন, খাতা, কলম, এই সবগুলো কি কঠিন অবস্থায় আছে। এরপরে দেখো পদার্থ তরল অবস্থায় থাকতে পারে, যেমন হচ্ছে তোমার ধরো পানি, তেল, এগুলো কি পদার্থ, কিন্তু এগুলো কী আছে, কোন অবস্থায় আছে? তরল অবস্থায় আছে। এরপরে দেখো গ্যাস, যে তোমার বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল তো বিভিন্ন রকম গ্যাস আছে, তো সেগুলো এক একটা পদার্থ, তাহলে এটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় আছে। নর্মালি আমরা 3 ধরনের পদার্থের অবস্থার কথা জেনে থাকি, কঠিন, তরল, গ্যাসীয়। বাট ম্যাক্সিমাম পদার্থের 5টি অবস্থা হতে পারে। তাহলে আর দুটো কী কী? দেখো আর একটা হচ্ছে পদার্থের চতুর্থ যেটা অবস্থা সেটা হচ্ছে প্লাজমা, এবং পদার্থের যে পঞ্চম অবস্থা সেটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেশন। তাহলে আমরা প্রথমে দেখব এই পদার্থের কিছু কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো দেখব। প্রথমে দেখো কঠিন পদার্থ বা সলিড, ঠিক আছে? সলিডের ক্ষেত্রে কণাগুলো দেখো, যদি তুমি একটা ইটকে কল্পনা করো, ধরো একটা ইট, তাহলে এক্ষেত্রে কি যে কণাগুলো খুব কাছাকাছি আছে, তাহলে কণাগুলো যদি কাছাকাছি থাকে তাহলে এর একটা শেপ তৈরি হয়েছে। দেখো ইটের একটা শেপ আছে, তাহলে এর একটা শেপ আছে, তাই তো? এরপরে দেখো ইটটাকে যদি তুমি কোথাও রাখো বা পেনটাকে যদি তুমি কোথাও রাখো, সেখানে একটা আয়তন সে দখল করে রাখবে, তাহলে কঠিন পদার্থের ভলিউম বা আয়তনও আছে, ঠিক আছে? এরপরে আমি দেখব লিকুইড পদার্থ। আচ্ছা, লিকুইডের তরলের ক্ষেত্রে দেখো, তরলে কিন্তু কোনো নির্দিষ্ট শেপ নেই। একে তুমি যদি গ্লাসে রাখো, গ্লাসের আকার ধারণ করবে, যদি তোমার বোতলে রাখো, বোতলের আকার ধারণ করবে। তাহলে এর কোনো কিন্তু তরল পদার্থের কিন্তু কোনো শেপ নেই বা আকৃতি নেই, ঠিক আছে? কিন্তু তরল পদার্থের ভলিউম আছে, যদি একে তুমি মাপতে পারবে, তাই না? তাহলে তুমি যদি কোনো ধরো 750 ml কোনো একটা জলের বোতল কেনো, তাহলে সেখানে কত ml জল আছে? 750 ml জল আছে, তাহলে সেখানে ভলিউম তাহলে তরল পদার্থের আছে। এরপর দেখো গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের কিন্তু কোনো শেপ নেই, গ্যাসীয় পদার্থে তুমি কোনো শেপ দেখতে পাবে না, বা গ্যাসীয় পদার্থের কোনো আয়তনও নেই, গ্যাসীয় পদার্থে তুমি কোনো আয়তন দেখতে পারবে না। তাহলে গ্যাসীয় পদার্থের শেপও নেই আর আয়তনও নেই। এরপরে দেখো, প্রথমেই বললাম যে কঠিন পদার্থ কণাগুলি খুব কাছাকাছি থাকে। এবার মনে রাখবে যে কঠিন পদার্থের যে কণাগুলো আছে এগুলো খুব কাছাকাছি থাকে, বাট প্রত্যেকটা পদার্থের কণাগুলি কিন্তু নিজের কাছে ভাইব্রেট করে। তাহলে এগুলো ভাইব্রেট করছে কণাগুলো, ঠিক আছে? আর কণাগুলো খুব কাছাকাছি আছে, তাহলে এদের মধ্যে ইন্টারাকশন বল, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর দেখো ইন্টারাকশন বল বা কণাগুলির মধ্যে কাছাকাছি যে আকর্ষণ বল, এটা সব থেকে বেশি হবে সলিডে। তাহলে এখানে কোশ্চেনটা সেটাই চেয়েছিল, দেখো পদার্থের কোন অবস্থায় কণাগুলি সবচেয়ে বেশি মানে আকর্ষণ করে, তাহলে সঠিক উত্তর হবে কঠিন। এরপর দেখো তরলে, তরলে কণাগুলো কি? তরলে কণাগুলি একটু দূরে দূরে থাকে, তুলনামূলকভাবে দূরে দূরে থাকে সলিডে থেকে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে বলো তো, যে কঠিন পদার্থের যে আকর্ষণ বল কণাগুলোর মধ্যে তার থেকে তুলনামূলকভাবে তরল পদার্থের একটু কম হবে, তাই তো? একটু কম হবে। এরপরে দেখো যখন গ্যাসে যাবে তখন কি গ্যাস পদার্থ কি কণাগুলো অনেক দূরে দূরে থাকবে, এর ফলে এদের মধ্যে যে এদের মধ্যে যে তোমার এর যে বলটা, এদের মধ্যে যে আকর্ষণ বলটা, নিজের মধ্যে আকর্ষণ বল এটা অনেক কমে যাবে, কারণ দূরে দূরে আছে, তাহলে আকর্ষণ বল অনেক কমে যাবে। তাহলে যদি বলে সব থেকে কম আকর্ষণ বল কণাগুলি কোন পদার্থের অবস্থার ক্ষেত্রে, সেটা হবে গ্যাস, তাহলে এটা হবে তোমার সব থেকে বেশি, কিন্তু এর হবে সব থেকে কম। এরপরে দেখো আমি একটু আগে তোমাদেরকে বললাম যে কণাগুলি নিজের কাছে ভাইব্রেট করছে, তাহলে নিজের কাছে ভাইব্রেট করছে মানে কি, সে একটা গতির মধ্যে রয়েছে। তাহলে গতির মধ্যে থাকলে কী হবে, একটা কাইনেটিক এনার্জি থাকবে, তাহলে এর দেখবে কাইনেটিক এনার্জিটা কম। কারণ কি, কারণ এর কণাগুলো বেশি ভাইব্রেট করতে পারে না, তাহলে এর কাইনেটিক এনার্জি কম হবে। তুলনামূলকভাবে তরলের ক্ষেত্রে দেখো কণাগুলি একটু দূরে দূরে আছে, তাহলে যদি তরলগুলি একটু দূরে দূরে থাকে তাহলে এর কাইনেটিক এনার্জিটি একটু বেশি হবে, তাহলে এটা মিডিয়াম হবে, মিডিয়াম। এরপরে দেখো তুমি যদি গ্যাসের ক্ষেত্রে যাও, কণাগুলো অনেক দূরে দূরে আছে, অনেক দূরে দূরে থাকার পরে এর যে ভাইব্রেটটা অনেক বেশি হবে, এর ভাইব্রেটটা অনেক বেশি হওয়ার ফলে বা যে নড়াচড়ার এটা বেশি হবে, এর ফলে গতি এর বেশি রয়েছে, সেই জন্য এর কী হবে, কাইনেটিক এনার্জি বা গতি শক্তিটা কী হবে, এর গতি শক্তি বেশি হবে। এরপরে দেখো পদার্থের আরও দুটো অবস্থার কথা আমি বললাম। তাহলে দেখো কঠিন পদার্থকে তুমি যখন হিট দিচ্ছ তখন আমরা কী পদার্থ পাচ্ছি? তরল পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তরলকে যখন হিট দিলাম তখন আমরা কী পাচ্ছি? গ্যাস পাচ্ছি। তুমি একটা জলকেই তুমি কল্পনা করো, জল তরলে থাকে, তার কাছ থেকে যখন হিট নিয়ে নিয়েছো ফ্রিজে ভরে, তখন সেটা কি বরফে পরিণত হচ্ছে। আবার যদি তরলকে যদি তুমি হিট দিচ্ছ সেটা তখন কী হয়েছে? জলীয় বাষ্পে পরিণত হচ্ছে।
এরপরে দেখো গ্যাসকে যখন আবার তুমি হিট দেবে তখন যে এই গ্যাসীয় পদার্থের যে পদার্থটা আছে সেই পদার্থ কণাগুলি আয়নে পরিণত হয়ে যায়। এই আয়নে পরিণত হয়ে যাওয়ার অবস্থাকে আমরা প্লাজমা বলে থাকি, বুঝতে পেরেছো? এরপরে দেখো আরেকটা আমরা বললাম বোস আইনস্টাইন কনডেনসেশন। এই অবস্থাটা কি, যখন কোনো পদার্থকে অ্যাবসোলুট জিরো কেলভিনে যখন আমি নিয়ে আসবো, অ্যাবসোলুট জিরো কেলভিনে যখন নিয়ে আসবো, তখন যে পদার্থর অবস্থাটা পাবো সেটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেশন। তাহলে পদার্থ সম্পর্কে এই যে আমি যত কিছু বললাম সেগুলো তোমার আশা করছি সব ঢুকে গেছে। চলো নেক্সট কী আছে দেখা যাক। দেখো বলছে কোন প্রক্রিয়ায় একটি কঠিন পদার্থ সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। দেখো একটু আগে আমি বললাম যে যখন তুমি হিট দিচ্ছ কঠিন পদার্থকে তখন সেটা কি তরলে পরিণত হচ্ছে, তরলকে যখন হিট দিচ্ছ তখন সেটা কি গ্যাসে পরিণত হচ্ছে, গ্যাসকে যখন হিট দিচ্ছ সেটা প্লাজমায় পরিণত হচ্ছে। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে, তো এই পরিবর্তনগুলো প্রত্যেকটার একটা একটা নাম আছে, তো সেই নামগুলো আমি আজকে দেখে নেবো। চলো, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। দেখো যখন আমরা কঠিন পদার্থকে হিট দিচ্ছি, ধরো হিট দিলাম, হিট দেওয়ার ফলে সেটা কী হবে, তরলে পরিণত হবে, এটা হচ্ছে সলিড। এবার সেটা কি লিকুইডে পরিণত হচ্ছে, লিকুইডে পরিণত হলে সেই যে পদ্ধতিটাকে আছে সেটাকে বলছে গলন, এটা মনে রাখবে, ঠিক আছে? এরপরে যখন আমি ধরো আবার একে হিট দিলাম, আবার ধরো হিট দিচ্ছি, তরলকে হিট দিচ্ছি, তাহলে সেটা কী পরিণত হচ্ছে, সেটা হচ্ছে গ্যাস বা বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে গ্যাসে পরিণত হচ্ছে, সেটাকে আমরা কী বলছি, বাষ্পীভবন, বুঝতে পেরেছো? এরপরে দেখো, এরপরে উল্টোটাও তো হতে পারে, আমি যখন এখান থেকে হিট নিয়ে নেব, যখন তরল থেকে আমি গ্যাস থেকে আমি হিট নিয়ে নেব তখন সেটা কি তরলে পরিণত হবে, যখন হিট আমি বের করে নিচ্ছি তখন সেটা তরলে পরিণত হচ্ছে, এবং সেই যে প্রক্রিয়া সেটাকে বলছে ঘনীভবন, বুঝতে পেরেছো? এরপরে ধরো আমি যখন কঠিন যখন আমি তরল পদার্থকে আবার হিট এখান থেকে আমি হিট কমিয়ে নিচ্ছি, ধরো হিট আমি মাইনাস করলাম, হিট মাইনাস করার ফলে এটা কী হচ্ছে, হিট মাইনাস করার ফলে এটা এর যে পদ্ধতিটা যে কঠিনে যে পরিণত হচ্ছে এই পদ্ধতিকে বলছে কঠিনীভবন, ঠিক আছে? এরপরে দেখো আমি কোনো পদার্থ আছে যেগুলোকে তুমি ডাইরেক্ট যদি হিট দাও সেটা ডাইরেক্ট তোমার সলিড থেকে গ্যাসে পরিণত হয়। এই যে সলিড থেকে গ্যাসে পরিণত একে বলছে ঊর্ধ্বপাতন, বুঝতে পেরেছো? আবার কিছু পদার্থ থাকে যারা গ্যাসকে যদি তুমি হিট সেখান থেকে বের করে নাও, যদি হিট তুমি সেখান থেকে বের করে নাও তাহলে সেই পদার্থটা ডাইরেক্ট সলিডে পরিণত হয়, এটাকে বলছে অধঃক্ষেপণ, বুঝতে পেরেছো? তাহলে কোশ্চেনটা কী ছিল দেখো, বলছে কোন প্রক্রিয়ায় একটি কঠিন পদার্থ সরাসরি গ্যাসে পরিণত হয়। তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে ঊর্ধ্বপাতন। আগের চ্যাপ্টারে দেখলাম, এইটা পুরোটা তুমি ছকটা যেটা আমি দেখালাম সেই ছকটা পুরোটা করে আসবে। চলো নেক্সট কী আছে দেখা যাক। দেখো বলছে একটি পরমাণুর কেন্দ্রে কি কি থাকে। প্রথমে বুঝতে হবে দেখো পরমাণু কি, যে আমরা বললাম যে পদার্থ ছোটো ছোটো পার্টিকেল নিয়ে গঠিত, এই ছোটো ছোটো পার্টিকেলগুলো অতি ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। পরমাণু মডেলটা আমি তোমাকে বলে দিচ্ছি, পরমাণু মডেল হচ্ছে মিডিলে একটা নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে, এবং তার চারিপাশে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াবে। তাহলে আমি কি বললাম, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াবে, তাহলে এগুলো থাকে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কিন্তু পরমাণু কেন্দ্রে থাকছে না, কেন্দ্রে তাহলে কী কী থাকছে দেখো, এছাড়াও মানে ইলেকট্রন ছাড়াও আরও দুটো কণা থাকে, সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন। তাহলে এখানে থাকবে প্রোটন এবং নিউট্রন, তাহলে নিউক্লিয়াসের কেন্দ্রে কী থাকবে, প্রোটন এবং নিউট্রন, তাহলে নিউক্লিয়াসের কেন্দ্রে থাকবে প্রোটন এবং নিউট্রন, সঠিক অ্যান্সার হবে বি। এরপর দেখো কোনটি একটি রাসায়নিক পরিবর্তন। তাহলে তোমাদের এখানে বুঝতে হবে দেখো রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন পদার্থের দুইভাবে পরিবর্তন করা যেতে পারে। একটা হচ্ছে যে পদার্থের ভৌতের পরিবর্তন হচ্ছে মানে ফিজিক্যালি যেগুলো তোমার ক্যারেক্টার সেগুলো পরিবর্তন হচ্ছে, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন যেগুলো হচ্ছে রাসায়নিক গঠন যেভাবে গঠিত হচ্ছে সেভাবে পরিণত হচ্ছে। ভৌত পরিবর্তন যেটা হচ্ছে যে পরিবর্তনকে তুমি করার পরে আবার তুমি ব্যাক সেই পদার্থে নিয়ে আসতে পারবে, সেই পদার্থের মলিকিউলসে কোনো পরিবর্তন হবে না বা রাসায়নিকভাবে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কোনো একটা স্টেটের পরিণত হবে বা চেঞ্জ হবে, সেটাকে হচ্ছে পদার্থের ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনটা ঠিক উল্টো, যেখানে একটা পদার্থ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং নতুন একটা পদার্থ গঠন করবে, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, যেটা থেকে আমরা আবার আগের যে পদার্থটা পেয়েছিলাম সেই পদার্থে আসতে পারবো না। তাহলে দেখো যে ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল যেটা চেঞ্জ সেটা হচ্ছে তুমি যে দুতরফা চেঞ্জ, এভাবে তুমি চেঞ্জ করে একটা পদ্ধতি দ্বারা আবার এদিকেও আসতে পারো। কিন্তু কেমিক্যাল চেঞ্জ কিন্তু একতরফা, একদিকে যাবে, এটা কিন্তু দুতরফা নয়, বেঁকে আসতে পারবে না। তাহলে জল থেকে বরফ হওয়া, প্রথম অপশানে দেখো জল থেকে বরফ হওয়া, জল থেকে যদি বরফ করি বরফকে তো আমি আবার জলে পরিণত করতে পারি, তাহলে আমি আবার আগের অবস্থা পেয়ে যাচ্ছি, তাহলে এটা কী হবে, এটা হবে ভৌত ফিজিক্যাল, ঠিক আছে। এরপরে বি দেখো লোহার মরিচা পড়া, দেখো লোহার মরিচা পড়লে কিন্তু তুমি লোহার যে আয়রন যে মরিচা পড়ে সেটাকে তুমি ব্যাক টু আবার আয়রন আনতে পারবে না, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি। সিটা দেখো কাঁচ ভাঙা হবে না, এবং জলকে যদি স্ফোটন করো তাহলে সেটা বাষ্পে পরিণত হবে, এবং বাষ্পকে আবার যদি তুমি সেখান থেকে হিট নিয়ে নাও তাহলে সেটা আবার জলে পরিণত হবে, তাহলে এটাও সঠিক অ্যান্সার হবে না, এটা হবে ফিজিক্যাল চেঞ্জ। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী বোঝা গেল,
সেটা হচ্ছে লোহার মরিচা গুঁড়ো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো বলছে একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার কী দ্বারা নির্ধারণ করা হয়। একটু আগে আমি কি বললাম, পরমাণুর মধ্যে তিনটে তিনটে তোমার পার্টিকেল থাকে। কি কি? একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে নিউট্রন। কি বললাম যে কেন্দ্রের যে নিউক্লিয়াস কী কী থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে, আর এর যে বিভিন্ন কক্ষপথে এগুলোতে ইলেকট্রন ঘুরে বেড়ায়, তাই তো? এবার মনে রাখবে পরমাণুর সংখ্যা, ধরো আমি তোমাকে বললাম হাইড্রোজেন 1, পরমাণুর সংখ্যা মানে সবসময় সেটাকে নির্ধারণ করে প্রোটন সংখ্যা। পরমাণুর সংখ্যা নির্ধারণ করে সবসময় প্রোটন সংখ্যাকে, এটা মনে রাখবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? ইলেকট্রন সংখ্যা হবে না, প্রোটন সংখ্যা। সঠিক অ্যান্সার হবে অপশান বি, প্রোটন সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার কী দ্বারা নির্ধারণ করা হয়? সেই পরমাণু প্রোটন সংখ্যা দ্বারা নির্ধারণ করা হয়। আর একটা জিনিস মনে রাখবে যে প্রোটন সংখ্যা একটা পরমাণুতে যতগুলো থাকে ততগুলো ইলেকট্রন সংখ্যা থাকে। ঠিক আছে, এবার পরে দেখা যাক কী আছে। দেখো বলছে কোনটা একটি মিশ্রণ নয়। এখানে মিশ্রণ নয় বলেছে। দেখো বায়ু, প্রথম অপশানে দিয়েছে কি? বায়ু কি একটা? প্রথম অপশান দেখো বায়ু তো বিভিন্ন গ্যাসের মিশ্রণ, তাহলে এটা একটা মিশ্রণ, তাহলে বায়ু কিন্তু সঠিক অ্যান্সার হবে না। এরপর দেখো মৃত্তিকা কি? বিভিন্ন উপাদান, ধরো ছোটো ছোটো বালিকণা নদীকণা এইসব মিললে তোমার মৃত্তিকা গঠিত হয়। তাহলে মাটিতে তো বিভিন্ন রকম উপাদান থাকে, তাহলে এটাও একটা মিশ্রণ, মাটিও একটা মিশ্রণ। এরপর দেখো বলছে লবণ NaCl, লবণের সঙ্গে কি? NaCl। তাহলে লবণ হচ্ছে একটা তোমার মিশ্রণ নয়, এটা একটি যৌগ। এটা কি? একটা যৌগ। এবং দুধও বিভিন্ন পদার্থের মিশ্রণ, যেমন হচ্ছে প্রোটিন থাকে, ফ্যাট থাকে, বিভিন্ন রকম জিনিস থাকে, তাহলে দুধও হবে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে লবণ, অপশান সি। এবার দেখো আমরা কম্পাউন্ড বা মানে মিশ্রণের সম্পর্কে কিছু একটা জেনে নিই। এবার দেখো যে এই পদার্থ বা মেটার, এই মেটারকে দেখো আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা কি? একটা হচ্ছে পিওর সাবস্টেন্স মানে হচ্ছে তোমার একদম পিওর, আর একটা হচ্ছে মিক্সচার বা মিশ্রণ। ঠিক আছে, দুটো ভাগে ভাগ করতে পারছি। এবার পিওর সাবস্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি বলো তো? একটা হচ্ছে মৌল বা এলিমেন্ট, আর একটা হচ্ছে তোমার কম্পাউন্ড বা হচ্ছে যৌগ। এবার এলিমেন্টটা কি? এলিমেন্টটা হচ্ছে যে একটাই মাত্র সিঙ্গেল টাইপ অফ অ্যাটম নিয়ে যেটা গঠিত সেটা হচ্ছে এলিমেন্ট। যেমন ধরো Fe, ঠিক আছে, শুধুমাত্র যেটা Fe, Na, এগুলো সব কি? এলিমেন্ট, যেগুলো শুধুমাত্র একটাই অ্যাটম দিয়ে গঠিত। এরপর দেখো কম্পাউন্ড কোনগুলো? যেগুলো হচ্ছে যে তোমার সিঙ্গেল টাইপ অফ মলিকিউলস দিয়ে যেগুলো গঠিত, যেমন ধরো H2O। এগুলো হচ্ছে যে তোমার একটা দেখো সেম অনুপাতে থাকবে। দেখো যে জলে তুমি এখানে যা টেস্ট পাবে, মানে জলের যে অনুপাতটা থাকবে, অক্সিজেন এবং হাইড্রোজেন যে অনুপাতে এখানে মিশ্রিত আছে, তুমি যেখানে কার জল নাও না কেন সেম অনুপাতে মিশ্রণ থাকবে, তাহলে সেগুলো হচ্ছে কম্পাউন্ড। ঠিক আছে, যেমন তুমি NaCl, এগুলো সব হচ্ছে একটা কি? কম্পাউন্ড বা যৌগ, একটা কম্পাউন্ড বা যৌগ। এরপর দেখো বললাম যে মিক্সচারকে আবার দুটো ভাগে তুমি ভাগ করতে পারো। একটা হচ্ছে তোমার হোমোজেনিয়াস মিক্সচার, একটা হচ্ছে তোমার হেটারোজেনিয়াস মিক্সচার। একটা হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচার এবং একটা হচ্ছে তোমার হেটারোজেনিয়াস মিক্সচার। ঠিক আছে, এবার দেখো হোমোজেনিয়াস মিক্সচার তাহলে কোনটা? যার পার্টিকেল সাইজ হচ্ছে লেস দেন 1 ন্যানোমিটার। ঠিক আছে, লেস দেন 1 ন্যানোমিটার, যার পার্টিকেল সাইজ হবে লেস দেন 1 ন্যানোমিটার, সেটাই হবে তোমার হোমোজেনিয়াস মিক্সচার। এগুলোকে তুমি নেকেড আই কিন্তু তুমি দেখতে পাবে না। ঠিক আছে, আর হেটারোজেনিয়াস মিক্সচার কোনটা? যেমন ধরো এর উদাহরণ যদি বলি, হোমোজেনিয়াস মিক্সচারের উদাহরণ কী হবে? যেমন ধরো সলিউশন। ঠিক আছে, সলিউশন কি? তরল যেটাই হয়। তারপর ধরো অ্যালয়গুলো থাকে, সেগুলো হচ্ছে তোমার হোমোজেনিয়াস মিক্সচারের মধ্যে পড়ে। এরপর দেখো হেটারোজেনিয়াস মিক্সচার যেখানে পার্টিকেল সাইজ গ্রেটার দেন হচ্ছে 10 ন্যানোমিটার, বুঝতে পেরেছো? যেখানে হচ্ছে তুমি নেকেড আয়ে তুমি সেটা দেখতে পাবে। যেমন ধরো তেল এবং জলের মিশ্রণ, এগুলো হচ্ছে হেটারোজেনিয়াস মিক্সচার। ঠিক আছে, এতটাও বুঝতে পেরেছো? চলো নেক্সট আরও কিছু আছে এখানেই, আমি সেগুলো এটা মুছে তারপর বলছি। এরপরে দেখো কনসেন্ট্রেশন। আমরা একটা জিনিস বলি যে সলিউশনের কনসেন্ট্রেশন কখন বেশি হয়। সলিউশনের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সলিউট আর একটা হচ্ছে সলভেন্ট। সলিউট যেটা হচ্ছে দ্রাব্য এবং সলভেন্ট হচ্ছে যেটা হচ্ছে দ্রাবক, বুঝতে পেরেছো?
এবার দেখো যদি কোথাও সলিউটের পরিমাণ বেশি থাকে, তাহলে আমি যদি বলি জল আর চিনির মিশ্রণ, এখানে সলিউট বা দ্রাব্য কোনটা? দ্রাব্য হবে চিনি, দ্রাবক বা সলভেন্ট কোনটা হবে? সেটা হবে জল। তাহলে যদি এখানে দ্রাব্যের বা সলিউটের পরিমাণ বেশি থাকে, মানে যদি কোথাও তোমার চিনির পরিমাণ বেশি থাকে যদি সলিউশনে, সেটা হবে কনসেন্ট্রেশন সলিউশন। বুঝতে পেরেছো? কনসেন্ট্রেশন সলিউশন। আর যদি কোথাও চিনির ভাগটা কম থাকে, সলভেন্টের ভাগটা বেশি থাকে, মানে H2O জলের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে হবে ডাইলুট সলিউশন। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে আরেকটা জিনিস আছে, টিনচার অফ আয়োডিনের নাম শুনেছো? এখানে তোমার কোশ্চেনটা এরকমভাবে আসবে যে টিনচার অফ আয়োডিনে কোনটা সলিউট এবং কোনটা সলভেন্ট সেটা বলো, মানে কোনটা দ্রাব্য এবং কোনটা দ্রাবক সেটা বলো। সবসময় মনে রাখবে আয়োডিন, মানে টিনচার অফ আয়োডিনের হচ্ছে আয়োডিনটা হবে সলিউট, মানে হচ্ছে দ্রাব্য, এবং ইথানল হবে সলভেন্ট, মানে হচ্ছে দ্রাবক। এটা মনে রেখো, ঠিক আছে? এরপর দেখো সলিউশন কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। এখানে আর একটু বলে নিই, সলিউশন দেখো বিভিন্ন রকম হতে পারে। যেমন ধরো কলোয়েডি সলিউশন কি? যেখানে পার্টিকেল সাইজ, কলোয়েডি সলিউশন কি? কলোয়েডি সলিউশন কি না, যেখানে কলোয়েড সলিউশন যেখানে হচ্ছে পার্টিকেল সাইজ 1 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার হবে, ঠিক আছে? 1 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার হবে। এটা হচ্ছে কলোয়েডি সলিউশন। বুঝা গেল? এরপর যদি তোমাকে জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে টিন্ডাল ইফেক্ট, ঠিক আছে? টিন্ডাল ইফেক্টটা কি? ধরো তুমি যে সকালবেলায় ধরো উঠলে আর সূর্যের আলো তোমার জানলার দিক থেকে পড়ছে, তাহলে তুমি একটা লাইট দেখতে পাও। সেই লাইটের মধ্যে কীভাবে দেখতে পাও? যে তুমি ভাবো যে তোমার যে রুমটা বিশাল পরিষ্কারভাবে আছে, কিন্তু সেখানে পরিষ্কার থাকে না। তুমি যখন লাইটটা পড়ে তখন দেখো যে বিভিন্ন রকম ধূলিকণা বা বালিকণা সেখানের মধ্যে ছড়িয়ে পড়ছে। অ্যাকচুয়ালি সেগুলো আছে বলেই তুমি লাইটটাকে দেখতে পাচ্ছ, তাছাড়া লাইটটাকে দেখতে পাচ্ছ না। কীভাবে দেখতে পাচ্ছ? ওই লাইটটা ওই কণাগুলোর উপর পড়ছে এবং সেগুলো আলোটাকে বিচ্ছুরণ করছে, এর ফলে তুমি সেই আলোটাকে তুমি দেখতে পাচ্ছ। সেম জিনিস যেগুলো হচ্ছে তোমার যে সলিউশনগুলো ধরো মিক্সচারগুলো তোমাকে বললাম যে হোমোজিনিয়াস মিক্সচারের ক্ষেত্রে কী হয় বলো তো? এর পার্টিকেল সাইজগুলো এতটাই ছোটো হয় যে তুমি খালি চোখে দেখতে পাও না। এর ফলে তুমি যদি একটা টর্চ লাইট, ধরো এখানে তোমার আছে জল আর চিনি, আর কোথাও একটা আছে তোমার কলোয়েডি সলিউশন, ঠিক আছে? কলোয়েডি সলিউশন। তাহলে তুমি যদি লাইট পাস করো, এখান থেকে যে লাইটগুলো যাবে সেগুলো তুমি দেখতে পাবে না, কারণ এর পার্টিকুলার সাইজগুলো এতটাই ছোটো যে সে আলোটাকে বিচ্ছুরণ করতে পারে না। কিন্তু এর ক্ষেত্রে তুমি মানে পটটা তুমি দেখতে পারবে। সেই জন্য টিন্ডাল ইফেক্ট কোথায় দেখা যায় যদি বলে, তাহলে বলবে যে কলোয়েডি সলিউশনে টিন্ডাল ইফেক্ট দেখা যায়। বুঝতে পারছো? কিন্তু হোমোজিনিয়াস মিক্সচারের ক্ষেত্রে দেখা যায় না টিন্ডাল ইফেক্ট। চলো নেক্সট দেখা যাক কী আছে। দেখো বলছে পরমাণুর কোন কণাটি ঋণাত্মক আধানযুক্ত, ঠিক আছে? অপশান এ আছে প্রোটন। আমি এতক্ষণ তোমাকে বললাম যে পরমাণু থাকে তাকে 3টে কণা থাকে। একটা হচ্ছে তোমার প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে নিউট্রন। এবার বলছে ঋণাত্মক আধানযুক্ত কোনটা? সবসময় মনে রাখবে যে যেটা হচ্ছে তোমার প্রোটন এটা হচ্ছে পজিটিভ, ইলেকট্রন এটা হচ্ছে নেগেটিভ মানে ঋণাত্মক, এবং নিউট্রন হচ্ছে নিউট্রাল। বুঝতে পারছো? তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশান সি, ইলেকট্রন। সঠিক অ্যান্সার অপশান সি, ইলেকট্রন। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা এখানে আরেকটা জিনিস বললি, দেখো প্রোটন 3টে কণা থাকে। একটা হচ্ছে প্রোটনের মাস যদি তোমাকে জানতে চাই যে প্রোটনের মাস কত, ঠিক আছে? তাহলে প্রোটনের মাস হচ্ছে 1.672 × 10⁻⁻27, ঠিক আছে? এটা মনে রাখবে, প্রোটনের মাস এত কেজি, এটা হচ্ছে প্রোটনের মাস। এরপর দেখো প্রোটনকে কে ডিসকাভার করেছিল? দেখো রাদারফোর্ড, 1917 এখানে দেওয়া আছে। এরপর দেখো নিউট্রনের যে মাস, নিউট্রনের মাস কত? 1.674 × 10⁻⁻7, এটা হচ্ছে নিউট্রনের মাস, ঠিক আছে? আর প্লাস নিউট্রন এবং ইলেকট্রন দেখো, ইলেকট্রন হচ্ছে 9.109 × 10⁻31। তাহলে এর যে -31টা দেখো অনেকটাই নিগলিজেল করে দিচ্ছে। তাহলে এর মানে তোমার মাসটা অতটা পরমাণুতে ইফেক্ট ফেলে না। তাহলে যদি শুধু মাস গণনা হয় শুধুমাত্র প্রোটন এবং নিউট্রন দিয়ে, ঠিক আছে? ইলেকট্রন কিন্তু সেখানে কাউন্ট হয় না। ইলেকট্রনকে আবিষ্কার করেছে সেটা দেখলো জে থমসন, ঠিক আছে? এই চার্টটা ভালো করে মুখস্থ করো। এবং ইলেকট্রনের তো একটা চার্জ আছে, সেই চার্জের মানটা দেখো -1.602 × 10⁻19 কুলম, ঠিক আছে? এরপর যে প্রোটনের তো একটা চার্জ আছে প্লাস, নিউট্রনটা শুধুমাত্র বলেছি যে প্রোটন হচ্ছে সেটা নিউট্রাল, বাট ইলেকট্রন প্রোটনের চার্জ আছে। তাহলে এক্ষেত্রে কী হবে? শুধুমাত্র প্লাস হচ্ছে, বাকিটা হচ্ছে 1.602 × 10⁻19 কুলম। এটা হবে প্রোটনের চার্জ। বুঝতে পেরেছো? তাহলে এই ছকটা ভালো করে পড়ে নিও। চলো নেক্সট দেখা যাক। দেখো বলছে
একটা প্রোটনের ভর সংখ্যা কিভাবে গণনা করা হয়। প্রোটনের ভর সংখ্যা একটু আগেই বললাম যে প্রোটনের ভরটা ইলেকট্রনের ওপর ডিপেন্ড করে না। কারণ কি? কারণ হচ্ছে ইলেকট্রনের যে মাস সেটা অনেকটাই কম, যেটা হচ্ছে তুমি মানে বাদ দিয়ে দিতে পারো। সেই জন্য প্রোটনের যে ভর সংখ্যা সেটা সবসময় ডিপেন্ড করে প্রোটনের ওই যে পরমাণুর মধ্যে মানে পরমাণুর মধ্যে কত পরিমাণে প্রোটন আছে এবং কত পরিমাণে নিউট্রন আছে। এখানে ইলেকট্রন করে না, তাহলে এখানে হবে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। সঠিক অ্যান্সার হবে অপশান বি, প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। এখানে একটা জিনিস শিখিয়ে দিই, আমাদেরকে যদি এইভাবে একটা ধরো দিল পরমাণু জেড বলে, ঠিক আছে, এর ওপরে যেটা থাকবে, ওপরে এটা হচ্ছে ভর সংখ্যা, ধরো 40 থাকলো, এটা হচ্ছে ভর সংখ্যা, এখানে ধরো 18 থাকলো বা 20 থাকলো, তাহলে এটা হবে তোমার পরমাণু সংখ্যা মানে প্রোটন সংখ্যা। পরমাণু সংখ্যা মানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এটা তো বুঝতে পেরেছো। আর এটা হচ্ছে ভর সংখ্যা, তাহলে মাস ভর সংখ্যা সমান কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এটা যেন মনে থাকে, ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, আর প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। যতগুলো প্রোটন সংখ্যা থাকে ততগুলো ইলেকট্রন সংখ্যা থাকে একটা পরমাণুতে। চলো নেক্সট দেখা যাক। দেখো কোশ্চেনটা কী বলছে। কোশ্চেনে বলছে গ্যাস থেকে কঠিন অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে কি বলা হয়? গ্যাস থেকে কঠিন, ডাইরেক্ট গ্যাস থেকে কঠিন। একটু আগেই আমরা এই কোশ্চেনটা করে এসেছি, মানে এই কোশ্চেনটা বলতে এইরকমই কোশ্চেন করেছি যেখানে আমি ডিটেলসে তোমাকে বুঝিয়েছি। তাহলে এক্ষেত্রে কী হবে বলো তো? গ্যাস থেকে কঠিন হচ্ছে মানে হচ্ছে অধঃক্ষেপণ বা ডিপোজিশন। সঠিক অ্যান্সার হবে অপশান বি, অধঃক্ষেপণ বা ডিপোজিশন। বুঝতে পেরেছো? গলন বলেছি, বাষ্পীভবন বলেছি, ঘনীভবন বলেছি, ওই চারটা ভালো করে মুখস্থ করে রাখো, এখান থেকে কোশ্চেন ফাঁসার অনেক পসিবিলিটি আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো কোশ্চেন আছে, কোনটিতে কণাগুলির গতিশক্তি সবচেয়ে বেশি? মানে হচ্ছে যে তোমার যে পদার্থের অবস্থা বলেছে, দেখো কঠিন, তরল, গ্যাসীয় এবং প্লাজমা, চারটে অবস্থার কথা বলেছি, আমি চারটে অবস্থা তোমাকে ভালো করে বুঝেছি। এবার যে কোনটিতে কণাগুলির গতিশক্তি সবচেয়ে বেশি, তাহলে আমি প্রথমেই তোমাকে পড়িয়েছি, আগেই যে কনসেপ্টে পড়ালাম যে গতিশক্তি সবচেয়ে কোথায় বেশি হবে? যেখানে গ্যাসের কণাগুলো দূরে দূরে থাকবে, দূরে দূরে থাকার ফলে তাদের গতিশক্তি বেশি হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? কঠিন, তরল না গ্যাস? গ্যাস, সঠিক অ্যান্সার হবে গ্যাস। বুঝতে পেরেছো কোশ্চেনটা? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো কোশ্চেন আছে যে জলের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট কত? এটা তো ইজি, এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড হবে। বুঝতে পেরেছো? তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি। এটা তোমাকে আর বলতে পারে না, এখানে তোমাকে বলি যে স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট কিন্তু কিছু কিছু মূল্যে তুমি মনে রেখে যাবে, ঠিক আছে? বয়লিং পয়েন্ট আর একটা হচ্ছে তোমার মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট কত? 0 ডিগ্রি। জলের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট কত হবে? 0 ডিগ্রি, কারণ 0 ডিগ্রিতে সে বরফে পরিণত হচ্ছে। তাহলে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট মানে হচ্ছে জলের স্ফুটনাঙ্ক এবং হচ্ছে তোমার যেটা ঘনীভবন হচ্ছে বা তোমার কঠিনীভবন হচ্ছে, সেই জিনিসটা দুটো মানে মেল্টিং পয়েন্ট, এই দুটো কিন্তু তুমি ভালো করে মনে রাখো। চলো এরপরে দেখা যাক নেক্সট কী আছে। দেখো এখানে বলছে অক্সিজেন O2 কী ধরনের পদার্থ? এখানে বলেছে যৌগ, মৌল, মিশ্রণ, কঠিন। একটু আগে আমি তোমাকে বললাম যৌগ বা হচ্ছে কম্পাউন্ড, আর মৌল, যৌগ মানে হচ্ছে কম্পাউন্ড, আর মৌল যেটা হচ্ছে এলিমেন্ট। তাহলে এলিমেন্ট হচ্ছে শুধুমাত্র একটি অণুই থাকবে, একটি মাত্রই থাকবে। যদি শুধুমাত্র একটাই অণু থাকে, যেমন ধরো অক্সিজেন যদি থাকে, শুধুমাত্র অক্সিজেন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা হবে মৌল বা এলিমেন্ট। তাহলে এটা হবে মৌল বা এলিমেন্ট। সঠিক আনসার হবে অপশন বি, কারণ হচ্ছে একই ধরনের পদার্থ আছে। দেখো O2 অক্সিজেন, দুটো অক্সিজেন আছে, তাহলে এটা হবে মৌল। বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখা যাক কী আছে। আচ্ছা দেখো বলছে একটা পরমাণুর মোট চার্জ কত? পরমাণুর মোট চার্জ কত বলছে। দেখো পরমাণুর মধ্যে আমি কী কী বললাম, তিনটে কণা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মধ্যে দুটো কণার চার্জ আছে, একটা হচ্ছে প্রোটন, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস। এবার দেখো আমি বললাম যে নিউট্রন কিন্তু কোনো চার্জ নেই, নিউট্রনের কোনো চার্জ নেই, ঠিক আছে? এবার আমি কি বললাম, যতগুলো প্রোটন থাকে, প্রোটন সংখ্যা সমান হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে যতগুলো প্রোটন রয়েছে ততগুলো ইলেকট্রন রয়েছে, তাহলে কি প্লাসে আর মাইনাসে কি সমান হয়ে যাচ্ছে। তাহলে যদি সেটা সমান হয়ে যায় তাহলে এর মধ্যে কোনো চার্জ থাকছে না। তাহলে পরমাণুর মধ্যে কিন্তু কোনো চার্জ থাকে না। তাহলে এখানে হবে ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ না প্রোটনের সংখ্যা সমান। তাহলে এখানে সঠিক অংশ হবে নিরপেক্ষ, মানে পরমাণুর কোনো চার্জ নেই। বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখা যাক। দেখো বলছে কোন অবস্থায় পদার্থের আয়তন নির্দিষ্ট কিন্তু আকার নির্দিষ্ট নয়। দেখো এখনই পড়ালাম আমি তোমাকে যে কঠিন অবস্থার ক্ষেত্রে কী বললাম, কঠিন অবস্থার ক্ষেত্রে আকারও আছে এবং আয়তনও আছে। যেমন ধরো ইট, পাথর যা কিছু আছে সেগুলোকে একটা আকার আছে এবং একটা আয়তন জুড়ে থাকে। এরপরে দেখো তরল পদার্থের ক্ষেত্রে আমি কি বললাম, যে তরল পদার্থে শুধুমাত্র আয়তন আছে কিন্তু কোনো আকার নেই। তুমি যদি বোতলে রাখো বোতলের আকার ধারণ করবে, তুমি যদি গ্লাসে রাখো গ্লাসের আকার ধারণ করবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে, কোশ্চেনটা তোমাদের করা উচিত, সঠিক অ্যান্সার হবে তরল, অপশন বি। আর প্লাজমা তো কী বলেছি, যেটা হচ্ছে যখন তুমি গ্যাসকে হিট দিচ্ছ তখন যেটা তোমার আয়নে পরিণত হচ্ছে সেটা হচ্ছে প্লাজমা। তাহলে এত দূর অবধি তুমি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই।
দেখো ক্লাসটা যদি তুমি ঠিকঠাক করো, তুমি যদি সব কিছু বুঝতে পারো, তাহলে তোমার কিন্তু ক্লাসটা খুবই ভালো লাগবে এবং কন্টিনিউয়াসলি ক্লাসগুলো এইভাবে করতে থাকো, তোমাদের অবশ্যই পরীক্ষায় উপকার হবে। 90% আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি এখান থেকে এই চ্যাপ্টার থেকে যেই কোশ্চেন আসুক না কেন, এই লেকচার করার পর তুমি সেই কোশ্চেন অ্যান্সার করে দেবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো বলছে ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জের একটা উদাহরণ দাও। খাবার হজম হওয়া, কাঠ পোড়ানো, চিনি জল মেশানো এবং লেবুতে টক স্বাদ। তাহলে কী হবে সঠিক অ্যান্সার? দেখো প্রথম বলছে খাবার হজম হওয়া। দেখো তুমি যে খাবারটা খাচ্ছ, সেই খাবারটা হজম হয়ে যাওয়ার পরে তুমি কি সেই আবার ব্যাক করে সেই খাবারটা নিয়ে আসতে পারবে? কোনো মতেই আনতে পারবে না। তাহলে আমি একটু আগে কী বললাম, যদি ব্যাক করে সেই খাবারটা না আসে বা যদি নতুন কোনো জিনিস তৈরি হয়ে যায়, একটা যে জিনিসটা ছিল সেই জিনিস থেকে নতুন যদি কোনো পরিবর্তন হয়ে নতুন জিনিস তৈরি হয়, তাহলে সেটা হবে কি রাসায়নিক পরিবর্তন। তাহলে এটা হলো একটা কেমিক্যাল চেঞ্জ। তাহলে এটা তো হবে না। এরপরে দেখো কাঠ পোড়ানো। তুমি যখন কাঠকে পুড়িয়ে দিয়ে যখন ছাই করে দিচ্ছ, তবে সেই ছাই থেকে তুমি আবার ব্যাক করে কাঠ বানাতে পারবে? বা কাঠকে পুড়িয়ে তুমি যে ছাই করছো, তাহলে যে নতুন পদার্থ উৎপন্ন, তার কাছে কি কাঠের কোনো গুণ আছে? কোনো গুণ নেই। তাহলে সেটা কি হবে? সেটাও হবে একটা কেমিক্যাল চেঞ্জ। এরপর দেখো চিনিতে জল মেশালে। ধরো চিনিতে তুমি জল মেশাচ্ছ, সেটা তোমার হচ্ছে চিনি জলের একটা শরবত তৈরি হলো। এবার সেই শরবত তৈরিকে তুমি হিট দাও এবং জলকে বাষ্প করে উপরে তুলতে থাকো, দেখো আবার তুমি ব্যাক করে চিনি পেয়ে যাবে। তাহলে কি হচ্ছে এখানে, যে নতুন যে তোমার দ্রবণটা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু চিনি এবং জলের দুটোরই বৈশিষ্ট্য রয়েছে, সেই জন্য এটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। তাহলে সঠিক অ্যান্সার হবে ফিজিক্যাল চেঞ্জ। সঠিক অ্যান্সার হবে অপশন সি। আর লেবুর টেক্সচার, এটা হচ্ছে একটা রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম। তাহলে বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে। বলছে পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনগুলি কোথায় থাকে? পরমাণু মডেল আমি এখনই বললাম। পরমাণু মডেলে তোমাকে সবভাবে বোঝালাম যে পরমাণু মডেলে হচ্ছে মিডিলে থাকে একটা নিউক্লিয়াস, তাই তো? আর এর চারিপাশে থাকে বিভিন্ন কক্ষপথে। এখানে কী কী বলছে দেখো অপশন। নিউক্লিয়াসের ভিতরে অবশ্যই না, নিউক্লিয়াসের ভিতরে কোনো দিন ইলেকট্রনগুলি থাকতে পারে না। নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে, সঠিক অ্যান্সার ইয়াস। নিউক্লিয়াসের বাইরে চারি কক্ষপথে সেগুলো ঘুরে বেড়ায়। এরপর হচ্ছে বাকি অপশানগুলো দেখার দরকারই নেই, পরমাণু বাইরে তো থাকতেই পারে না, এরকমভাবে নিউক্লিয়াস চারিদিকে ছড়ানো থাকেও না। তাহলে এই কোশ্চেনে তুমি বুঝতে পারলে। তাহলে বুঝতে পারছি যে কয়েকটা কনসেপ্ট যদি এই চ্যাপ্টার থেকে তুমি করে যাও, তাহলে সেই চ্যাপ্টার থেকে যেরকমই কোশ্চেন আসুক না কেন, তুমি অ্যান্সার করে দিতে পারবে। নেক্সট কোশ্চেন চলো দেখা যাক। আশা করছি তোমাদের সিরিজটা ভালো লাগছে। দেখো এখানে বলছে একটি মৌলের আইসোটোপ কি ভিন্ন হয়? তাহলে আমরা প্রথম দেখবো যে আইসোটোপ কাকে বলে। আইসোটোপ দেখো, আইসোটোপ হচ্ছে যাদের ভর সংখ্যা বিভিন্ন, একই মৌলে ভর সংখ্যা বিভিন্ন কিন্তু যাদের পারমাণবিক সংখ্যা সেম, পারমাণবিক সংখ্যা সেম, সেগুলো হচ্ছে তাদেরকে আইসোটোপ বলে। যেমন হচ্ছে হাইড্রোজেন 1 একটা হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন 1 2 থাকে এবং হাইড্রোজেন 1 3 থাকে। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা, তাহলে এরা একে অপরের কি আইসোটোপ। এছাড়া দেখো C6 12 আর হচ্ছে C6 14, তাহলে এই কার্বন দুটোও কিন্তু একে অপরের সাথে হচ্ছে কি আইসোটোপ। তাহলে আইসোটোপের ক্ষেত্রে কি ভিন্ন হবে? দেখো এখানে আমি কি বললাম যে পরমাণুর সংখ্যাটা সমান মানে কি প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান মানে ইলেকট্রন সংখ্যা সমান হবে, প্রোটন সংখ্যা সমান মানে ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে ভিন্ন কোনটা হচ্ছে এখানে দেখো প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা, মানে তুমি নিউটন ভর সংখ্যা কত 3 থেকে তুমি এখানে প্রোটন সংখ্যা বাদ দাও, কত আছে দেখো 1, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 2টা কি নিউটন সংখ্যা। তাহলে দেখো নিউটন সংখ্যা এর ক্ষেত্রে 1, এর ক্ষেত্রে 2, এর ক্ষেত্রে 0। বুঝতে পেরেছো? তাহলে সঠিক মানে ভিন্ন নয়, কি বলছে আইসোটোপ, একটি মৌলের আইসোটোপ কি ভিন্ন হয়, তাহলে এখানে কী হবে নিউটন সংখ্যা ভিন্ন হয়। তাহলে আইসোটোপ বুঝতে পেরেছো? চলো এরপরে আমরা দেখে নেব আইসোবার কাকে বলে। ঠিক আছে, এটা মুছে দিই। দেখো মানে ভিন্ন ভিন্ন মৌল, ঠিক আছে, ভিন্ন ভিন্ন মৌল যাদের পারমাণবিক সংখ্যাটা ভিন্ন ভিন্ন হবে কিন্তু ভর সংখ্যা একই হবে, সেটাকে আমরা কি বলছি, সেটা হচ্ছে আইসোবার। আইসোবার, ঠিক আছে। যেমন ধরো আর্গন 40 18 এবং ক্যালসিয়াম 40 20, এদের দেখো ভর সংখ্যাটা কিন্তু সেম, দেখো ভর সংখ্যা সেম, ভর সংখ্যা এরও 40 এরও 40, কিন্তু পারমাণবিক সংখ্যা দেখো ডিফারেন্ট, এর 18 এর ক্ষেত্রে 20, তাহলে এরা দুটো কী হবে আইসোবার, এরা একে অপরের আইসোবার। তাহলে আইসোবার বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। মিশ্রণের উপাদানগুলিকে কোন প্রক্রিয়ায় পৃথক করা যায়? মিশ্রণের উপাদানগুলি কোন প্রক্রিয়ায় পৃথক করা যায়? দেখো প্রথম অপশানে কী বলছে, শুধু রাসায়নিক প্রক্রিয়া, শুধু ভৌত প্রক্রিয়ায়, ভৌত এবং রাসায়নিক উভয় প্রক্রিয়ায়, না কোনো প্রক্রিয়ায় পৃথক করা যায় না। দেখো এখানে সঠিক অ্যান্সার হবে শুধুমাত্র
ভৌত প্রক্রিয়া, অপশান বি। বুঝতে পেরেছো? যেমন ধরো তুমি একটা মিশ্রণ বানালে চিনি এবং জলের, সেখানে থেকে তুমি যদি সেই জলটাকে যদি হিট করার পরে জলটাকে যদি উঠিয়ে নাও, তাহলে তুমি কি মিশ্রণ দুটোকে আলাদা করতে পারলে? জলটাকে আলাদা করে দিলে আর চিনিটাকে আলাদা করে দিলে। তাহলে শুধুমাত্র রাসায়নিক পরিবর্তন কিন্তু হবে না, শুধুমাত্র ভৌত পরিবর্তন হবে। ভৌত রাসায়নিক উভয় ক্ষেত্রে নয়, শুধু ভৌত পরিবর্তন করলেই তুমি সেই মিশ্রণটাকে পৃথক করতে পারবে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি। চলো নেক্সট কী আছে দেখা যাক। দেখো কি বলছে, একটি গ্যাসীয় পদার্থের চাপ কিসের কারণে হয়? গ্যাসীয় পদার্থের যে চাপ সৃষ্টি হয় সেটা কী কারণে সৃষ্টি হয়? কণাগুলির মধ্যে আকর্ষণ বল। কণাগুলির মধ্যে আকর্ষণ বল কী বললাম, যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলির মধ্যে আকর্ষণ বল অনেক কম। কারণ কি, পদার্থের কণাগুলো অনেক দূরে দূরে থাকে, এর ফলে এরা ভাইব্রেট বা ছড়িয়ে বেড়ানোর প্রবণতা অনেক বেশি থাকে। কণাগুলি ভর না, কণাগুলি ভরের উপর ডিপেন্ড করে না। এরপর যে কণাগুলি পাত্রের দেওয়ালে বারবার আঘাত করা। ইয়েস, ধরো তুমি কোনো পাত্রে একটা গ্যাস ভরে রেখেছো, সেখানে গ্যাসগুলো কী চাইবে? গ্যাসটা চাইবে সেই পাত্র থেকে বেরোতে। তাহলে সে চাপ সৃষ্টি করছে কীভাবে? কণাগুলি পাত্রের দেওয়ালে আঘাত করছে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি। এবং কণাগুলি স্থিতিশক্তি এটাও হবে না। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো বলছে পদার্থের কোন অবস্থায় কণাগুলির মধ্যে সবচেয়ে বেশি ফাঁকা স্থান থাকে? একটু আগে আমি তোমাদেরকে প্রথমে পড়েছি, কঠিন, তরল, গ্যাসীয়, প্লাজমা। সঠিক অ্যান্সার হবে অপশান সি, গ্যাসীয়। ফাঁকা জায়গা সবচেয়ে বেশি থাকে কিসে? গ্যাসীয়তে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো বলছে আইসোটোপ আবিষ্কার করেন কে? ঠিক আছে, প্রথম বলছে রাদারফোর্ড। রাদারফোর্ড কিন্তু আইসোটোপ আবিষ্কার করে না। রাদারফোর্ড কী আবিষ্কার করেছিল? নিউক্লিয়াস। নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। ঠিক আছে, এরপর বলছে জেমস চ্যাডউইক। চ্যাডউইক আবিষ্কার করেছিল তোমার নিউট্রন। ঠিক আছে, মনে রাখবে নিউট্রন। ফ্রেডরিক সোডি, ইনি আইসোটোপ আবিষ্কার করেছিলেন। তাহলে এটা আইসোটোপ হবে, আইসোটোপের ধারণা দেন ইনি। এবং জে থমসন কি আবিষ্কার করেছিল? ইলেকট্রন। এটা একটা স্ট্যাটিক কোশ্চেন ছিল, এগুলো মনে রাখো, এখান থেকে যে কোনো কিন্তু কোশ্চেন আসতে পারে। এই যে তোমার ইলেকট্রন, জে থমসন, আইসোটোপ কি বললাম, ফ্রেডরিক সোডি, নিউট্রন, চ্যাডউইক, নিউক্লিয়াস, রাদারফোর্ড। চলো নেক্সট দেখা যাক। দেখো বলছে রাসায়নিকভাবে বিশুদ্ধ পদার্থ কোনটি? অপশান এতে আছে জল, বিতে আছে বায়ু, সিতে আছে লবণ জল, ডিতে আছে কাদা জল। দেখো জলের সংকেত কি? জলের সংকেত হচ্ছে H2O। তাহলে এটা কি? এটা একটা যৌগ। বায়ু হচ্ছে একটা মিশ্রণ, তাই তো, মিক্সার। লবণ জলও একটা হচ্ছে মিক্সার, কাদা জলও একটা হচ্ছে মিক্সার। তাহলে সঠিক অ্যান্সার হবে, যদি বিশুদ্ধ রাসায়নিকভাবে বিশুদ্ধ যদি বলে তাহলে সেটা হবে জল। মিশ্রণগুলো কিন্তু রাসায়নিকভাবে বিশুদ্ধ নয়, এখানে 2-3টে পদার্থ অ্যাড হয়ে আছে। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো এই কোশ্চেনে কী বলছে, গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট একটু আগেই বলছিলাম মেল্টিং পয়েন্ট সম্বন্ধে। মেল্টিং পয়েন্ট কী? দেখো অপশান এতে বলছে যে তাপমাত্রা একটি তরল গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। একটি তরল গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, একে মেল্টিং বলে না, একে আমি কি বললাম? একে বলে তোমার স্ফুটনাঙ্ক। একে বলে তোমার স্ফুটনাঙ্ক, তাই তো। এরপরে দেখো যে তাপমাত্রা একটি কঠিন তরল অবস্থায় রূপান্তরিত হয়, একটি কঠিন তরল অবস্থায় রূপান্তরিত হয়, একে মেল্টিং পয়েন্ট বলে। সঠিক অ্যান্সার হবে অপশান বি। সঠিক অ্যান্সার হবে অপশান বি। যে তাপমাত্রা একটি গ্যাস তরল অবস্থায় রূপান্তরিত হয় না, যে তাপমাত্রা একটি তরল কঠিনে হয়, এটাও হবে না। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো আবার কোশ্চেন চলে এসেছে যে কোন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন নেই। এখানে দেখো কোন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন নেই। শশার এখানে দিয়েছে বলতো, এটা হচ্ছে সলিড। তাহলে সলিডের নির্দিষ্ট আকার আয়তন দুটোই আছে। জলের কি আকার নেই, বাট ভলিউম তো আছে, এটা হচ্ছে লিকুইড। এবার হচ্ছে কয়লা কি একটা সলিড, তাহলে এরও আছে মানে আকার আয়তন আছে। বুঝতে পেরেছো? এবার আকার আয়তন কার নেই? বাতাস। এখনই বললাম যে গ্যাসের কোনো আকার মানে হচ্ছে শেপ আর হচ্ছে ভলিউম দুটোই থাকে না। তাহলে বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখা যাক। দেখো কোশ্চেনটা তোমাদের পারা উচিত, এতক্ষণ যদি ক্লাসটা মন দিয়ে করেছো তাহলে এই কোশ্চেনটা পারবে। কোশ্চেনটা কী বলছে দেখো, পরমাণুর সবচেয়ে হালকা কণা কোনটি? একটু আগে আমি বললাম যে পরমাণুর ভর সংখ্যা নির্ভর করে পরমাণুর প্রোটন সংখ্যা এবং পরমাণুর নিউট্রন সংখ্যার ওপর, কিন্তু পরমাণু ইলেকট্রন সংখ্যার ওপর নির্ভর করে না। কারণ কি? কারণ হচ্ছে এর খুবই কম এর ভরটা। তাহলে বলছে সবচেয়ে হালকা কণা, তাহলে হালকা কণা কী হবে? ইলেকট্রন। সঠিক অ্যান্সার হবে অপশান বি। চলো নেক্সট দেখা যাক। বলছে একটি পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলে কি তৈরি হয়? একটি পরমাণু থেকে একটি ইলেকট্রন তুমি সরিয়ে নিচ্ছ, তাহলে কি তৈরি হবে? দেখো এখানে দুটো জিনিস তোমাকে বুঝতে হবে। ধরো একটা পরমাণু আছে, ঠিক আছে, এটা হচ্ছে তার নিউক্লিয়াস এবং কক্ষপথে দুটো এবং এখানে 3টে ইলেকট্রন আছে।
ঠিক আছে। এখন দেখো এখানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দুটোই সমান আছে, যার ফলে এই যে পরমাণুটা এটা একটা তোমার যে নিউট্রাল, তাই তো একটু আগে বললাম যে পরমাণু নিউট্রাল। এবার দেখো যে এখান থেকে তুমি একটা ইলেকট্রন বের করে দিচ্ছ, -1 ইলেকট্রন, তাহলে কি এখানে কি চার্জ উৎপন্ন হবে? ইলেকট্রন বেরিয়ে গেলে সেটা কি উৎপন্ন হচ্ছে, ধরো এটা এ, তাহলে এখানে এতে এখানে কি উৎপন্ন হচ্ছে? একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, মানে কোন চার্জটা বেশি থাকছে? প্লাস চার্জটা বেশি থাকছে, তাহলে এখানে পজিটিভ সাইন হলো। তাহলে এই যে পজিটিভ চিহ্ন হচ্ছে যখন একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, একে আমরা বলছি ক্যাটায়ন, বুঝতে পেরেছো? CATION। এরপরে দেখো যদি আমি এখানে আর একটা এই পরমাণুকে যদি আমি একটা ইলেকট্রন আমি এখানে দিই, তার মানে কি একটা মাইনাস চার্জ এক্সট্রা যোগ করছি, মানে একটা এক্সট্রা মাইনাস চার্জ যোগ করলে কি হবে? মাইনাস চার্জের প্রবণতা বেশি থাকছে, তাহলে সেটা তোমার তৈরি হচ্ছে, যদি এর পরমাণুটা ধরো এ হয় তাহলে এটা তৈরি হচ্ছে মাইনাস, এই যে মাইনাস তৈরি হচ্ছে আয়ন তৈরি হচ্ছে একটা, এই যে মাইনাস আয়নকে আমরা বলি অ্যানায়ন, আর প্লাস আয়নকে ক্যাটায়ন। তাহলে এখানে বলছে একটি পরমাণু থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিলে, একটি পরমাণু থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিচ্ছি, তাহলে সেটা কী তৈরি হচ্ছে? সেটা একটি ক্যাটায়ন তৈরি হবে। তাহলে বুঝতে পেরেছো, সঠিক অ্যান্সার হবে অপশান সি, বাকিগুলো কিন্তু হবে না। আর অ্যানায়ন কখন বললাম? যখন একটা পরমাণুতে একটা ইলেকট্রন যোগ করবে তুমি, যখন সেই ইলেকট্রনটা তুমি তার মধ্যে ভরবে, তখন সেটা হবে একটা আয়ন উৎপন্ন হবে। তাহলে বুঝতে পেরেছো, আইসোটোপ আইসোবার সম্বন্ধে তোমাকে আমি আগেই বলে দিয়েছি। চলো এরপর দেখো বলছে কোন প্রক্রিয়ায় তরল থেকে বাষ্পে রূপান্তরিত যে কোনো তাপমাত্রায় হতে পারে? দেখো 1 নম্বর বলছি স্ফুটন। স্ফুটন হবে না, কেন বলতো? স্ফুটন একটা নির্দিষ্ট স্ফুটন বা বয়েলিং একটা নির্দিষ্ট তাপমাত্রাতে হয় যে কোনো পদে, যেমন জলে ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড দেবে, তাহলে সেটা তোমার বাষ্পে পরিণত হবে, বুঝতে পেরেছো? এরপর দেখো ঘনীভবনও হবে না, এবং গলন একটা নির্দিষ্ট যে কোনো মানে পদার্থের আলাদা আলাদা তোমার মেল্টিং পয়েন্ট আছে, যেমন আমি জলের ক্ষেত্রে যদি বলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেক্ষেত্রে তোমার গলন হতে শুরু করবে, মানে বরফটা জলে গলন হতে শুরু করবে, বুঝতে পেরেছো? তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে বাষ্পীভবনের ক্ষেত্রে যে কোনো উষ্ণতায় সেটা বাষ্পীভবন হতে পারে, ঠিক আছে? এবার এর কিছু একটা ফেভারেবল কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো শুনে নাও একটু। দেখো যদি টেম্পারেচার যদি বেশি থাকে, টেম্পারেচার যদি হাই থাকে, তাহলে সেক্ষেত্রে বাষ্পীভবন বা সেক্ষেত্রে বাষ্পীভবনটা বেশি হবে, বুঝতে পারলে? টেম্পারেচার বেশি থাকলে কি সেখান থেকে জল বেশি বাষ্পীভবন হবে। এরপর দেখো উইন্ড স্পিড, ঠিক আছে? উইন্ড স্পিড মানে হচ্ছে বাতাসের যে গতি যদি বেশি থাকে, তুমি দেখবে একটু লক্ষ্য করবে বাড়ির বাইরে যখন তুমি জামা কাপড় মেলে রাখো, তখন দেখবে যদি বাতাস দেয় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার মানে কি সেই জলগুলো তাড়াতাড়ি বাষ্পীভবন হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে যদি উইন্ড স্পিড ইনক্রিজ হয় তাহলে তোমার বাষ্পীভবনও ইনক্রিজ হবে। এরপরে দেখো যদি আমি বলি যে সারফেস এরিয়া, ধরো একটা বড় এরিয়া জুড়ে তুমি পানি, ধরো পুরো একটা ছাদে পানি তুমি ফেলে রেখেছো, ঠিক আছে? একটা গ্লাসে পানি রেখেছো, তাহলে কোনটা তাড়াতাড়ি বাষ্পীভবন হয়ে উঠে যাবে? সারফেস এরিয়ার ক্ষেত্রে যেটা বেশি সারফেস জুড়ে ছড়িয়ে আছে সেটা উঠে যাবে বাষ্পীভবন হলে, তাহলে এক্ষেত্রে তোমার বেশি হবে। বাট যদি হিউমিডিটি, যদি আর্দ্রতা বেশি থাকে, ঠিক আছে? যদি আর্দ্রতা বেশি থাকে মানে কি, মানে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে, তাহলে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে কি সে আর চাইবে না যে তার কাছে আবার জলীয় বাষ্প আসুক, সেক্ষেত্রে কিন্তু বাষ্পীভবনের হারটা কমবে, বুঝতে পেরেছো? এটা শুধু একটা মনে রাখবে যে এটা শুধু এক্সেপশন, ঠিক আছে? চলো নেক্সট দেখা যাক। দেখো কোশ্চেনটা বলছে তোমরা সবাই পারবে, এতক্ষণ যখন ক্লাস করে চলে এসছো, প্রায় 30-35 মিনিটের ক্লাস, 30-35 মিনিটের ক্লাস হয়ে গেছে। এবার নিশ্চয়ই এই কোশ্চেনটা পড়া উচিত। পদার্থের সবচেয়ে পরিচিত 4টি অবস্থা কী কী? দেখো পদার্থের সবচেয়ে 4টি পরিচিত অবস্থা আমি প্রথমে তোমাকে বললাম যে আমরা 3টে মেনলি আমরা সবাই জানি, সেটা হচ্ছে একটা হচ্ছে যে তোমার কি সলিড, লিকুইড আর হচ্ছে গ্যাস, এছাড়া একটা কী বললাম প্লাজমা, এবং তাহলে এখানে 4টি চেয়েছে, তাহলে 4টি তুমি এখানে বল দাও, কঠিন, তরল, গ্যাস এবং প্লাজমা। অপশান বিতে আছে, সঠিক অ্যান্সার হবে অপশান বি। চলো নেক্সট। দেখো বলছে ইলেকট্রনের ঘূর্ণনের ফলে কী তৈরি হয়? ইলেকট্রনের ঘূর্ণনের ফলে শুধু তাপ, শুধুমাত্র চুম্বক ক্ষেত্র, শুধুমাত্র বৈদ্যুতিক ক্ষেত্র, নয় এদের মধ্যে কিছুই নয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, শুধুমাত্র চুম্বক ক্ষেত্র। না কোশ্চেন চলে এসছে, আরামসে তোমরা এই কোশ্চেনটা আশা করছি করে দিতে পারবে। পদার্থের কোন অবস্থার কণাগুলির মধ্যে সবচেয়ে কম গতিশক্তি থাকে? প্রথমেই আমি বলেছি সবচেয়ে কম গতিশক্তি থাকবে কোথায়? যেখানে কণাগুলো কাছাকাছি থাকবে, যাতে ভাইব্রেটটা কম হবে, আর সেগুলো কোয়ার মধ্যে থাকে? কঠিন পদার্থের মধ্যে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ। এবার মিক্সচার থেকে তোমাদের সবসময় একটা মানে নিউমেরিক্যাল কোশ্চেন আসতে পারে, তো সেটা যে একটা ফর্মুলা আছে, ধরো একটা সলিউশন আছে, ঠিক আছে? সলিউশন, এই সলিউশনে যদি বলে যে মাস পার্সেন্টেজ যদি বের করতে বলে, পার্সেন্টেজ অফ মাস, তাহলে হবে মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন।
মনে রাখবে পার্সেন্টেজ অফ মাস যদি বের করতে বলে সলিউশনের ক্ষেত্রে, তাহলে মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন। তাহলে আমি একটা যদি বলি যে ধরো কোনো একটা কোশ্চেন থাকে যেখানে তোমার সলিউট 80 গ্রাম এবং সলভেন্ট যদি বলা থাকে সলভেন্ট যদি 240, তোমাকে বললো যে মাস 240, তোমাকে বললো মাস পার্সেন্টেজ বের করতে, তখন তো কীভাবে করবে? তাহলে পার্সেন্টেজ বাই মাস সমান হচ্ছে, দেখো মাস অফ সলিউট কত? 80 গ্রাম, তাই তো 80 গ্রাম বাই সলভেন্ট বলেছে 240, আর সলিউশন মানে কি? সলিউশন হচ্ছে সলভেন্ট প্লাস সলিউট, ঠিক। তাহলে এখানে সলভেন্ট কত? 240, সলিউট কত? 80 গ্রাম, কত হচ্ছে? 80 বাই 320। ফর্মুলাটা হচ্ছে ইন্টু 100। তাহলে এখানে ইন্টু 100 তাহলে 0 কাটো, এটা দাঁড়াবে 25%। তাহলে যদি এরকম নিউমেরিক্যাল অঙ্ক আসে তাহলে করতে পারবে। এই ফর্মুলাটা ভালো করে করো, এই ফর্মুলাটা ভালো করে মনে রাখো। চলো তাহলে আজকে এই পর্যন্ত, পুরো চ্যাপ্টারটা শেষ। পদার্থের গঠন এবং বৈশিষ্ট্য চ্যাপ্টার থেকে যত রকম কনসেপ্ট হতে পারে মোটামুটিভাবে আমি একটা কুইক রিভিশনের মতো তোমাদের দিয়ে দিলাম। এই পুরো ভিডিওটা করে যেও, তোমার আশা করছি এই চ্যাপ্টার থেকে তুমি কোশ্চেন আরামসে করে চলে আসতে পারবে। এবং এরপরের ভিডিওগুলো কন্টিনিউসলি আসতে থাকবে, সেই ভিডিওগুলো দেখতে থাকো। আর আমাদের বায়োলজি ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, লাইফ সায়েন্সের ক্লাস, সেই ক্লাসটা যেমন চলছে সেরকম চলবে। আর আমি পরপর একদিন পরপর বা দুদিন পরপর আমার ভিডিও আসতে থাকবে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার, এবং চ্যাপ্টার অনুযায়ী কুইক ডিভিশন এইভাবে চলতে থাকবে। তো তোমাদের যাদের ভালো লাগলো তারা এই অবশ্যই একটা লাইক করে যেও, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যদি কন্টেন্ট ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে, না হলে শেয়ার করার কোনো প্রয়োজন নেই। কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় তুমি উপকার হয়েছে, তাহলে তুমি বন্ধুকেও সাহায্য করো যাতে তোমার বন্ধুরাও উপকার হয়। চলো, থ্যাংক ইউ।